পৃথিবীতে এমন একটি উপজাতি আছে যারা কখনো মাটিতে ঘুমায় না। তারা বাস করে আকাশের কাছে, মাটি থেকে প্রায় 15 মিটার উপরে, গাছের মাথায়। বৃষ্টি নামলে তারা নামে না, শত্রু এলে তারা আরো উপরে ওঠে। তাদের কাছে মাটি নিরাপদ নয়, আকাশই হলো তাদের ঘর। এরাই হলো করওয়াই। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশের গভীরতম রেইন ফরেস্টে, যেখানে পৌঁছাতে লাগে 3 দিনের যাত্রা, বিমান, নৌকা এবং পায়ে হেঁটে, সেখানে আজও টিকে আছে মানব সভ্যতার এক অনন্য অধ্যায়। তো চলুন শুরু করা যাক। ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ পৃথিবীর অন্যতম দুর্গম এলাকাগুলোর একটি। এই প্রদেশের দক্ষিণ পশ্চিম অংশে বেশিয়ান নদীর আশেপাশের ঘন জঙ্গলে করওয়াই সম্প্রদায়ের বসবাস। মাত্র কয়েক হাজার মানুষ নিয়ে গঠিত এই জনগোষ্ঠী বিশ্বের বাকি অংশ থেকে দশকের পর দশক ধরে প্রায় বিচ্ছিন্ন ছিল। 1970-এর দশকের আগ পর্যন্ত বাইরের দুনিয়ার কোনো মানুষ তাদের অস্তিত্ব সম্পর্কে সম্যকভাবে জানতই না। এখানে পৌঁছানো সহজ নয়। রাজধানী জাকার্তা থেকে প্রথমে বিমানে পাপুয়ার ডেকায় শহরে যেতে হয়। সেখানে ছোট নৌকায় ঘন্টার পর ঘন্টা নদী পেরিয়ে, তারপর পায়ে হেঁটে গভীর জঙ্গলে। মোট সময় লাগে প্রায় 3 দিন। এই দুর্গমতই করওয়াদের সংস্কৃতিকে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। কিন্তু এই সুরক্ষা এখন আর সম্পূর্ণ নয়। কোরাইদের সাথে পরিচিত হতে হলে প্রথমে তাকাতে হবে তাদের উপরের দিকে। এদের বাড়িগুলো মাটিতে নেই। একটি সাধারণ কোরাই বাড়িদের উচ্চতা মাটি থেকে প্রায় 8 থেকে 15 মিটার, কখনো কখনো তার চেয়েও বেশি হয়ে থাকে। শক্তিশালী গাছের কাণ্ডকে কেন্দ্র করে ডালপালা ও বিশেষ পাতা দিয়ে তৈরি এই বাড়িগুলো দেখতে যতটা সরল ততটাই কার্যকর। কিন্তু কেন এত উঁচুতে? প্রথমত বন্যা। বর্ষার মৌসুমে পাপুয়ার নিম্নভূমিতে জল উঠে আসে দ্রুত। মাটির বাড়ি সেই পরিস্থিতিকে টেকে না। দ্বিতীয়ত বন্যপ্রাণী। ভূমিতে থাকা মানে সাপ, বন্য শুকর এবং অন্যান্য প্রাণী হুমকির মুখে থাকা। তৃতীয়ত শত্রু। কোরাইদের ইতিহাসে গোত্রে গোত্রে সংঘর্ষের দীর্ঘ অধ্যায় রয়েছে। উঁচু বাড়ি থেকে দূর থেকে আগত বিপদ শনাক্ত করা সম্ভব। মার্কাস, একজন প্রবীণ কোরাই, বলেন, আমাদের পূর্বপুরুষেরা শিখিয়ে গেছেন মাটি বিপজ্জনক, উপরে উঠলে তুমি নিরাপদ। বাড়ি তৈরির পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণে। সাগো-পাম গাছের ডাল, বিশেষ প্রজাতির পাতা এবং লতার দড়ি। কোনো ধাতব পেরেক নেই, কোনো কংক্রিট নেই। গাছে চড়ার দক্ষতা কোরাইদের কাছে একটি মৌলিক জীবন দক্ষতা। শিশুরা যখন হাঁটতে শেখে, তার কিছুকাল পরেই তারা গাছে চড়তে শেখে। কোনো দড়ি নেই, কোনো নিরাপত্তা সরঞ্জাম নেই, শুধু পায়ের আঙ্গুলের শক্তি এবং প্রজন্ম পরস্পর অর্জিত অভিজ্ঞতা। কোরাইদের জীবন বুঝতে হলে তাদের বাড়ি দেখলে চলবে না, তাদের সম্পর্কগুলোও বুঝতে হবে। প্রতিটি পরিবার একটি নির্দিষ্ট গোত্রের অংশ। গোত্রের সংখ্যা কম, কিন্তু সম্পর্কের বন্ধন অত্যন্ত গভীর। গোত্রের বাইরে বিবাহ, গোত্রের মধ্যে সম্পদ ভাগাভাগি, এই নিয়মগুলোই তাদের সমাজকে সংগঠিত রাখে। মার্কাসের স্ত্রী গেব্রিয়েল বলেন, এই বনটাই আমাদের ঘর। শুধু যে গাছের উপরে বাস করি সেটা নয়, পুরো বনটাই আমাদের। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি নদী আমাদের চেনা। এই কথাটি কোরাইদের দর্শনের সারসংক্ষেপ। তাদের কাছে বন তাদের সম্পদ নয়, বন তাদের হলো পরিচয়। শিশুদের শৈশব কাটে গাছের উপরে খেলতে খেলতে। তারা ছোটবেলা থেকে শেখে কোন গাছে কোন ভোজ্য, কোন পাতায় ওষুধ আছে, কোন দিকে নদী। এই জ্ঞান কোনো বইয়ে লেখা নয়, মুখে মুখে বাবা থেকে ছেলে, মা থেকে মেয়ে, প্রজন্মের পর প্রজন্ম চলে যাচ্ছে। কোরাই ভাষায় এই জ্ঞানকে বলা হয় মানুষ হওয়ার শিক্ষা। কোরাইদের জীবনে একটি গাছ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো সাগো-পাম। এই গাছটি তাদের কাছে শুধু খাবারের উৎস নয়, এটি একসাথে রান্নাঘর, নির্মাণ সামগ্রী এবং ওষুধ। সাগো-পাম কাণ্ডের ভেতর থেকে বের করা হয় সাগো-মার, একটি শ্বেতসার সমৃদ্ধ খাদ্য, যা কোরাইদের প্রধান কার্বোহাইড্রেটের উৎস। প্রক্রিয়াটি এরকম, প্রথমে গাছটিকে কেটে ফেলা হয়, তারপর কাণ্ডের ছাল ছাড়িয়ে ভেতরের নরম অংশ বের করা হয়। সেই অংশটি পানিতে ভিজিয়ে ছেঁকে শুকিয়ে তৈরি হয় সাগো ময়দা। একটি সাগো গাছ একটি পরিবারকে কয়েক সপ্তাহ পর্যন্ত খাওয়াতে পারে। সাগো ছাড়াও কোরাইরা শিকার করেন বন্য শুকর, পাখি, মাছ ইত্যাদি।
বনের ফলমূলও তাদের খাদ্য তালিকার অংশ। সাগর গাছ কাটার কাজটি একা একা করা হয় না, পুরো পরিবার, কখনো কখনো প্রতিবেশী পরিবারও অংশ নেয়। এটি শুধু খাদ্য সংগ্রহ নয়, এটি হলো একটা সামাজিক অনুষ্ঠান। এই গল্পের একটি অন্ধকার দিকও আছে। গত কয়েক দশকে ইন্দোনেশিয়ান সরকার পাপুয়ার প্রত্যন্ত অঞ্চলে রাস্তা, বিদ্যুৎ এবং শহর তৈরি করেছে। কোরাইদের কিছু সদস্য, বিশেষত তরুণ প্রজন্ম, এই নতুন সুযোগের প্রতি আকৃষ্ট হয়েছে। শহরে আছে বিদ্যুৎ, আছে ভিন্ন ধরনের খাবার, আছে স্কুল, আছে মোবাইল ফোন। এই আকর্ষণ অস্বীকার করার কোনো উপায় নেই এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু যখন একজন তরুণ কোরআই বন ছেড়ে শহরে চলে যায়, তখন সে শুধু একটি জায়গা পাল্টায় না, সে হাজার বছরের জ্ঞানের একটি সুতো কেটে দেয়। সাগর চেনার জ্ঞান, গাছে চড়ার দক্ষতা, বনের ভাষা, এগুলো বইয়ে লেখা নয়। যদি কেউ না শেখে, এরা হারিয়ে যাবে। মার্কাস বলেন, আমার ছেলে একবার শহরে গিয়েছিল, ফিরে এসেছে, কিন্তু তার চোখে এখন অন্য কিছু দেখি। সে ভাবে, এখানে কেন থাকবো? এটি একটি দণ্ড যার কোনো সহজ উত্তর নেই। একটি সম্প্রদায়ের অধিকার আছে উন্নতির স্বপ্ন দেখার, কিন্তু একটি সভ্যতার দায়িত্বও আছে তার নিজের শিকড় রক্ষা করার। পৃথিবী প্রতিদিন একটু একটু ছোট হয়ে আছে। দুর্গম স্থানগুলো ধীরে ধীরে আর দুর্গম থাকছে না। যে অরণ্যে এক সময় পৌঁছাতে 3 দিন লাগতো, আগামীকাল সেখানে হয়তো পাকা সড়ক হবে। কোরআইরা তখন কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, কিন্তু প্রশ্নটি থাকা দরকার। কারণ যখন একটি ভাষা মরে যায়, একটি দক্ষতা হারিয়ে যায়, একটি জীবনযাত্রা শেষ হয়ে যায়, তখন শুধু সেই মানুষগুলো কিছু হারায় না, আমরা সবাই কিছু হারাই। আমরা হারাই এই প্রমাণটুকুই যে মানুষ আকাশের কাছে বসবাস করতে পারে, যে প্রকৃতির সাথে লড়াই না করেও বেঁচে থাকা সম্ভব। কোরআইরা আমাদের একটি প্রশ্ন করে, উন্নতির সংজ্ঞা কে ঠিক করে?